তুমি যদি সবাইকে খুশি করতে চাও আইসক্রিম বিক্রি করো। ওই মাজারে যদি 5 জন মানুষ থাকে, 5 জনের মানুষের রাইট নিশ্চিত করতে হবে অ্যাট এনি কস্ট। তার জন্য যত বল প্রয়োগ করতে হবে অন্যদিকে করতে হবে। বিবৃতি দিচ্ছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ হবে, বিবৃতি দেওয়া তো সরকারের কাজ না। আগে যখন অনেক বন্যা হতো এরকম ছবি দেখতাম, কিছু একটা ভেসে যাচ্ছে, ওর মধ্যে একটা মুরগি আর সাপ একই জায়গায় আছে, মানে ওরা এখন বাঁচা তাদের প্রধান। এই সরকারের সমস্যা হচ্ছে এই সরকারে মিলিটারি তাকে সমর্থন করছে, কিন্তু এটা মিলিটারি সরকার না। ইউনূসের সাথে যখন আমরা এনগেজ করতে যাই আমরা অনেকগুলো পাওয়ার সেন্টার দেখি। নির্বাচন হয়ে গেল, ভালো হোক খারাপ হোক একটা দলেরই সম্পূর্ণ প্রভাব তৈরি হবে। ডক্টর জাহিদ, আমি শুরু করেছিলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি এসব নিয়ে আপনি একদমই অবগত। আপনি একটি জাতীয় দৈনিক অর্থাৎ প্রথম আলোতে 2 ফেব্রুয়ারি লিখেছিলেন সরকার আসলে সংখ্যাগরিষ্ঠের কাছে জনপ্রিয় থাকতে চাইছে। এখন কি তাই রয়েছে? সংখ্যাগরিষ্ঠ আছে, আমি ওখানে আরেকটুও বলেছিলাম, এটা ভেতরে আছে, হেডলাইন এরকম ছিল, কিন্তু ভেতরে বলেছিলাম যে সবার কাছে আবার একটু ভালো থাকার চেষ্টাও আছে, দুটোই আছে। সংখ্যাগরিষ্ঠ কী অর্থে বলছি, যেমন ধরুন যখন তখন ধর্মীয় উগ্রবাদীরা নানান রকম কিছু করছিল, সরকার এগুলোতে টাফ কোনো স্টেপস নিচ্ছিল না, সেই আলোকে বলছিলাম। আবার একই সাথে সরকার আবার অনেককেই একসাথে খুশি করতে চায়। একটা ফানি কথা আছে এরকম, তুমি যদি সবাইকে খুশি করতে চাও আইসক্রিম বিক্রি করো। মানে সবার কাছে প্রিয় থাকতে চাইলে আইসক্রিম বেচাই হলো সবার সবচেয়ে ভালো পথ। আপনি যখন মানে সরকার, এই সরকার পলিটিক্যাল না, কিন্তু সরকার চালানোর ইটসেলফ একটা পলিটিক্যাল ব্যাপার। আপনি যখন ওখানে দাঁড়াবেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না। একজন মানুষেরও যদি রাইট নষ্ট হয়, ধরুন বাংলাদেশে যে মাজার ভাঙা হয়েছে, সেই মাজার ভাঙা যখন হচ্ছে, ধরে নিলাম এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করছে মাজার ভেঙে ফেলা ঠিক আছে, ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু একটা সরকার যখন থাকে তার কাজ হচ্ছে ওই মাজারে যদি 5 জন মানুষ থাকে, 5 জনের মানুষের রাইট নিশ্চিত করতে হবে অ্যাট এনি কস্ট। তার জন্য যত বল প্রয়োগ করতে হবে অন্যদিকে করতে হবে। কিন্তু সরকার এই কাজগুলো করে না। সরকারকে ফলে কী হবে, সে সংখ্যাগরিষ্ঠের কাছে অজনপ্রিয় হয়ে উঠতে পারে। বিবৃতি দিচ্ছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ হবে, বিবৃতি দেওয়া তো সরকারের কাজ না। অন রেকর্ড কিছু লোক এসে ঘোষণা করছে কোথাও মেয়েদের ফুটবল খেলা হলে হতে পারে, আমার এলাকায় হবে না। আপনাকে ধরেন নেই কেন? এই ভদ্রলোক যেটা বলেছেন এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল। সো আপনি তাকে ধরবেন, ধরে নিয়ে আসবেন, আপনি করেন নাই। সো এই ঘটনাগুলো যেহেতু সরকার করেছে এবং সরকার একটা দুর্বল সরকার হিসাবে সবার সামনে এসে হাজির হয়েছে, আমি এখনও দেখি আসলে সরকারের ওই সরকারের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা এখনও রয়ে গেছে। সরকার জাস্ট কোনো রকমে পাশ কাটানোর চেষ্টা করে সমস্যাগুলো, এবং বিশেষ করে যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ ইনভলভ থাকে সেটাকে তো সে ইগনোর করার প্রবণতা এখনও দেখাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরেও এক ধরনের সংখ্যা তৈরি হবার উপলক্ষও দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চরমে রয়েছে। যারা আগে একে অপরের জোটসঙ্গী ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের জন্য লড়াই করেছেন, তারা দিন শেষে বন্ধু নয় বরং শত্রুতে পরিণত হয়েছে। সেটিকে কিভাবে বিশ্লেষণ করবে? খুব স্বাভাবিক। মিডল ইস্টে 3টা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, তারা সফল হতে পারে নাই, শেষ পর্যন্ত শেষ হয়েছে সিরিয়াতে, লিবিয়াতে, ইয়েমেনে। আচ্ছা, বাকি 2টো দেশের মধ্যে আমরা যা করছি তিউনিসিয়াতে ঠিক তাই হয়েছে, এবং তিউনিসিয়াতে আরব স্প্রিং প্রথম শুরু হয়েছে। আপনার মূল দ্বন্দ্বটা সরে গেছে, তো এখন তো আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তা আছে, নিজস্ব পরিকল্পনা আছে। ওই জিনিসটা এতদিন পর্যন্ত আমাদেরকে একত্রে রেখেছিল। আমরা আগে যখন অনেক বন্যা হতো এরকম ছবি দেখতাম, কিছু একটা ভেসে যাচ্ছে, ওর মধ্যে একটা মুরগি আর সাপ একই জায়গায় আছে, মানে ওরা এখন বাঁচা তাদের প্রধান। সাপ এখন মুরগিকে কিছু করবো কি না করবো, মুরগিও ভয় পাচ্ছে না। কিন্তু যখনই বন্যার পানি চলে গেল, যদি চলে যায়, তখন কিন্তু পরস্পরের যে স্বভাব আছে সেটা ফিরে আসবে। সো এটা একেবারেই প্রেডিক্টেবল। আমাদের সমস্যাটা কোন জায়গায়, আমরা যারা দেখে এটা হতাশ হচ্ছে, এটা হতাশ হওয়া উচিত না। 1 নম্বর এটা হয় কারণ হচ্ছে লম্বা সময় স্বৈরাচারের অধীনে যে দেশগুলো থাকে সেখানকার মানুষেরও তারা ফাইট করে স্বৈরাচার সরানোর জন্য, কিন্তু লম্বা সময় যখন স্বৈরাচারের মধ্যে থাকেন আমার আপনার মধ্যেও খানিকটা স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়। আমরা যে গণতান্ত্রিক ডিসকোর্স কিভাবে আনতে হয়, গণতান্ত্রিকভাবে কীভাবে ডায়ালগে এনগেজ করতে হয়, কিভাবে সেটা সমাধান করতে হয়, যে কোনো দ্বন্দ্বকে সমাধান না করতে পারলেও সহাবস্থান করতে হয়, এই শিক্ষাগুলো তো এত বছর ছিল না। শেখ হাসিনার কথা ছিল তুমি কথা বলবো না, আমি তোমাকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো, গুম করে ফেলবো। ফলে আমরা পাল্টা শেখ হাসিনা কেউ বলতে চাইলাম আমি কিন্তু তোমাকে টেনে হিস্ট্রে নামিয়ে ফেলবো। সো এই মানসিকতাটা যেটা আছে সেটা এখন এসে হাজির হয়েছে। সমস্যাটা এখন অন্য জায়গায়, সেটা হচ্ছে শেষ মুহূর্তে এসে সরকার এবং ঐক্যমত্য কমিশন এমন একটা রোল নিয়েছেন যেটা দ্বন্দ্ব তো ছিলই, সেই দ্বন্দ্বটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল যে বিএনপি, সে ফিল করছে সে বিট্রেইড হয়েছে। সরকার আর কিছু দলকে সাথে নিয়ে ঐক্যমত্য, এখানে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার এবং দুঃখজনকও এখন এটা বলবো, একই ব্যক্তি সরকার এবং ঐক্যমত্য কমিশনের প্রধান।
ডক্টর ইউনূস, আমি আজকে এই পর্যায়ে এসে মনে করি এটা আর্টারলি একটা ভুল সিদ্ধান্ত ছিল, ওনার ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হওয়া উচিত হয়নি। ফলে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে অভিযোগ বিএনপি করছে, অভিযোগটা সঠিক ভুল ডিফারেন্ট ডিবেট, আমি সঠিক মনে করি, কিন্তু এই অভিযোগটার পার্ট কিন্তু হয়ে গেলেন প্রধান উপদেষ্টাও, কারণ উনি আগের দিন বসে এটা অনুমোদন করে সিগনেচার করেছেন। এখন আমাদের দ্বন্দ্বের মধ্যে যে অবস্থা দাঁড়িয়েছে, সরকার এবং ঐক্যমত্য কমিশন ইনভলভ হয়ে পড়েছে, সেই কারণে এখন সরকারকেই আসলে পদক্ষেপ নিতে হবে এই দ্বন্দ্ব কতটা নিরসন করে নির্বাচনের দিকে চলে যাওয়া যায়। নির্বাচন না হলে আসলে এই দেশের স্টেবিলিটি আসবে না কোনোভাবেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের সরকারের তো মাঠে ফোর্স নাই। আমি একটা উদাহরণ দিই, ১/১১ সরকার কিন্তু এর চেয়ে শক্তিশালী ছিল। কেন জানেন? ওটা কিন্তু আসলে একটা সামরিক সরকার ছিল, ওটা একটা মুখোশ ছিল সিভিলিয়ান, কিন্তু ওটা আদতে একটা মিলিটারি গভর্নমেন্ট ছিল। ফলে মিলিটারির তো একটা সাংগঠনিক পাওয়ার আছে, সে বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো ব্যবহার করেছে। সেই জন্য আমি মনে করতে পারি যতদিনই ক্ষমতায় ছিল তাদেরকে, বিশেষ করে শুরুর দিকে তো তাদেরকে ভীষণ শক্তিশালী মনে হয়েছে। এই সরকারের সমস্যা হচ্ছে এই সরকারে মিলিটারি তাকে সমর্থন করছে, কিন্তু এটা মিলিটারি সরকার না, তো ওর তো মাঠে ফোর্স নাই। এখন যেটা হয়, এই ধরনের সরকারের নানান পাওয়ার সেন্টার তৈরি হয়। আমি ইন্ডিয়াকে আমরা অনেক সমালোচনা করি, ঠিক আছে, শেখ হাসিনা পতনের পর ইন্ডিয়ানরা কি বলছে একটু বুঝতে চাই, তারা আমাদের প্রতি কি অ্যাটিটিউড রাখে। এক ভদ্রলোকের একটা কথা আমার কানে বাজে, উনি বলছেন, ওনারা কেন বলছেন যে নির্বাচন হতে হবে, এই সরকার থাকলে তারা এনগেজ করতে পারবেন না। যদি এটা ঠিক না, মানে ইউনূসের চাইতে নির্বাচিত সরকার তারা পছন্দ করবে, কিন্তু সবচেয়ে খুশি হবেন বাংলাদেশ যদি একটা আনরেস্টে ঢুকে পড়ে। যাই হোক, কিন্তু যুক্তি যেটা দিচ্ছিলেন যে ইউনূসের সাথে যখন আমরা এনগেজ করতে যাই, আমরা অনেকগুলো পাওয়ার সেন্টার দেখি। উনি বলছে এটা কি ইউনূসের সাথে করব? তখন ওই যে আমাদের কোঅর্ডিনেটররা ভীষণ পাওয়ারফুল, নাকি ছাত্রদের সাথে আজকে একটা প্যারালাল অবস্থান আছে, কোনো কোনো ক্ষেত্রে মিলিটারি আছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু রাজনৈতিক দলের প্রভাব আছে। তো আমরা কার সাথে এনগেজ করব? সরকারে এখন আপনি যা শুনবেন এটা যে 3টা দলের খুব প্রভাব আছে, বিএনপি, জামাত, এনসিপি, 3 দলেরই আছে। ফলে আপনি কিছু একটা করতে যাবেন, আরেক দল এটা থেকে ঝামেলা করতে পারে। নির্বাচন হয়ে গেল, ভালো হোক খারাপ হোক, একটা দলেরই সম্পূর্ণ প্রভাব তৈরি হবে। সেই কারণে সব কিছু বেটার ডিল করা যায়। সেই জন্য আমি মনে করি নির্বাচনটা এই দ্বন্দ্বকে নিরসন করে, সরকারের দায়ে, ঐক্যমত্য কমিশনের দায়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, বেড়েছে, সেটাকে কমিয়ে নির্বাচনের দিকে যাওয়াটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরকারকে করতে হবে। না হলে আসলে বাংলাদেশ কোনো ন্যূনতম সুশাসনের দিকে যাবে না।